ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। খুন, অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। দুই চোখে ঝিকমিক করে ওঠে কৌতূহলের আলো। ডোন্ট ওয়েস্ট দ্য ফিউচার অফ দ্যাট ইয়াং লেডি। এটা করে আপনার কোনো লাভই হবে না। ভুল করলেন মিস্টার হোমস, ভুল করলেন। আপনার শর্তটা কি সেটা বলুন। 7,000 পাউন্ডের। লোকটা কে হে? ধরে নাও লন্ডনের জঘন্যতম একটা লোক। আমার জীবন যেভাবে ধ্বংস করেছেন সেভাবে আর কোনো জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বালাতে পারবেন না। পৃথিবীর বুক থেকে আমি মুছে দেব একটা অতি বিষাক্ত বস্তুর অস্তিত্ব। কে সেই ব্যক্তি যাকে স্বয়ং শার্লক হোমসও দেখতে চায় না? কী বা তার রহস্য? নমস্কার, আমি অঙ্কিত। আজ তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। শার্লক হোমসের ভূমিকায় সম্বুদ্ধ, গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় শুভময়। শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। অভ্যেস মতো উদ্দেশ্যবিহীন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম হোমস আর আমি। কুয়াশা ঘন, হাড় কাঁপানো শীতের সন্ধ্যা। 6টা নাগাদ ঘরে ফিরে এসে হোমস বাতিটা জ্বালতেই আলো গিয়ে পড়ল টেবিলের উপর রাখা একটা ভিজিটিং কার্ডের ওপর। একবার মাত্র চোখ বুলিয়ে নিয়ে কার্ডটাকে সে পরম ঘৃণা ভরে কণ্ঠে বিরক্তির স্বর প্রকাশ করে ফেলে দিল দূরে মেঝের ওপর। উফ, ডিসগাস্টিং। কার্ডটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে চার্লস অগাস্টাস মিলভার্টন, অ্যাপেলডোর টাওয়ার্স, হ্যামস্টেড, এজেন্ট। লোকটা কে হে? ধরে নাও লন্ডনের জঘন্যতম একটা লোক। আগুনের সামনে বসে পড়ে পা দুটো ছড়িয়ে দিয়ে হোমস বলল, আচ্ছা ওয়াটসন, দেখো তো কার্ডের পেছনে কিছু লেখা আছে। আমি উল্টে ধরে দেখলাম, হ্যাঁ লেখা আছে তো, সন্ধে 6টায় আসছি, CAM। ওয়াটসন, হ্যাঁ, আসার সময়ও তো হয়ে গেল দেখছি। চিড়িয়াখানার সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে কিলবিলে হড়হড়ে পিছিল ক্লেদাক্ত প্রাণীগুলোর কালো মৃত্যুর মতো চকচকে চোখ আর কুটিল চ্যাপটা মুখটার দিকে তাকালে তোমার গা শিরশির করে ওঠে না? আপাদমস্ত ঘৃণি করে ওঠে না অপরিসীম ঘৃণায়? সারা জীবনে 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বদ লোকটার নাম শুনলেও আমার এতটা ঘৃণা হয় না ওয়াটসন, এতটা বিদ্বেষ জাগে না যতটা হয় এই লোকটার নাম শুনলে। ওর ছায়া মারাবার প্রবৃত্তিও পর্যন্ত আমার নেই, তবুও ব্যবসার খাতিরে ওর সঙ্গে সাক্ষাৎ না করেও আমার উপায় নেই। কেননা সত্যি বলতে কি, আমার আমন্ত্রণ রাখতেই তো আজকে সে এখানে আসছে। কিন্তু লোকটা কে তা তো বললে না। বলছি ওয়াটসন, বলছি। দুনিয়ার যত ব্ল্যাকমেলারের নাম শুনেছি তাদের সম্রাট বলা যায় এই চার্লস অগাস্টাস মিলভার্টনকে, যে পুরুষ এবং নারীর সমস্ত খবর আর সোশ্যাল মানসম্মান অর্থাৎ সামাজিক মানসম্মান মিলভার্টনের হাতের মুঠোয় এসে পড়ে। মে গড ব্লেস দেম। ঠোঁটের কোণে অম্লান হাসি ফুটিয়ে তুলে অথচ মার্বেল পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে শোষণ শুরু করে, যতক্ষণ না শুধু ছিবড়েটুকু অবশিষ্ট থাকে। লোকটার প্রতিভা আছে এবং শোষণবিদ্যায় তার একটা পাণ্ডিত্য থাকার ফলে এ জাতীয় অন্য যে কোনো ব্যবসায় সে যথেষ্ট নাম কামাতে পারত। ওর পদ্ধতিটা খানিকটা এই রকম, শোনো বাচ্চান। সুকৌশলে সে সবাইকে জানিয়ে দেয় বিত্ত বা খ্যাতির জীবনে যারা ওয়েল এস্টাবলিশড, তাদের জীবনের গূঢ় তথ্য লেখা কোনো চিঠি অতি মূল্যে কিনতে সে প্রস্তুত। খাস কামরার বিশ্বাসঘাতক চাকর বা ঝিরাই শুধু এই ধরনের চিঠি তার কাছে পাঠায় না। স্নেহ ভালোবাসার আস্থা অর্জন করে মেয়েদের ঘনিষ্ঠ হয়ে উঠেছে এমন ভদ্র বদমাশেরাও অর্থের লোভে ভরিয়ে তোলে ওই মিলভার্টনের চিঠির ঝাঁপি। এদিক দিয়ে মোটেই কার্পণ্য করে না সে। আমি জানি 2 লাইনে লেখা একটা চিরকুটের জন্যে একজন পেয়াদাকে সে 700 পাউন্ড দাম দিয়েছিল। ইয়েস ওয়াটসন, 700 পাউন্ডস। আর তার ফলে ধ্বংস হয়ে গেছিল একটা সম্ভ্রান্ত পরিবার।
বাজারে হেন খবর নেই যা মিলভারটনের কাছে যায় না। খুব ছোট্ট খবরও চলে যায় তার খাতায়। তাই শুধু এই শহরের শত শত লোক তার নাম শুনলেও ফ্যাকাশে হয়ে যায়। কবে, কোথায়, কিভাবে যে তার মরণ টিপুনি শুরু হবে, নোবডি নোজ দ্যাট। কেননা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তার নয়। অর্থাৎ যেমন তার অভাব নেই, তেমন তার অভাব নেই কূটবুদ্ধিরও। ছোপ বুঝে কোপ মারার জন্য হাতে তাস রেখেই বছরের পর বছর শান্তশিষ্ট হয়ে বসে থাকে সে। তারপর যখন বোঝে যে বাজি জেতার মতো সময় এসে গেছে, ঠিক তখনই হাতের তাসটা ছেড়ে দেয় সে। তোমাকে তো বললামই, লন্ডনের জঘন্যতম লোক হলো এই মিলভারটন। সাধারণ দুর্বৃত্তের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। কেন জানো? রক্ত গরম হয়ে গেলে মারপিট, খুন জখম করা এক জিনিস, আর ধীরে সুস্থে ঠান্ডা মাথায় হিসেব মতো অবসর সময় মানুষের দিবানিশির শান্তি কেড়ে নেওয়া এবং তার নার্ভে ঢুকে সমস্ত রকমের বিপর্যয় আনা, এই সমস্ত কিছু একমাত্র মিলভারটনই করতে পারে। বন্ধুবরকে এরকম তীব্র আবেগ থরথর ভাষায় কথা বলতে এর আগে আমি খুব অল্পই দেখেছি। বললাম, কিন্তু আইনের আওতায় সে কি পড়ে না? পড়ে ওয়াটসন, পড়ে, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো মূল্যই নেই। ধরো না, এক মহিলার সর্বনাশ আসন্ন। সেই সময় মিলভারটনকে কয়েক মাসের জন্য শ্রীঘরে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু তাতে তো কোনো লাভই হচ্ছে না। বরং মিলভারটন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারও সর্বনাশ হচ্ছে সম্পূর্ণ। এই জন্যই তার শিকাররা পাল্টা ঘা দিতে খুব একটা সাহস বোধ করে না। নির্দোষ লোককে দহন করার চেষ্টা করলে অবশ্য ফলাফল হয় অন্যরকম। কিন্তু এদিক দিয়ে তার বুদ্ধি একদম পাকা শয়তানের মতো ক্ষুরোধার। না হে না ওয়াটসন, ওর সঙ্গে লড়তে গেলে অন্য পন্থা ভাবতে হবে আমাদের, বুঝেছো? কিন্তু এমন লোককে তুমি এখানে ডেকে পাঠিয়েছো কেন? এক স্বনামধন্য মহিলা মক্কেল তার কেস দিয়েছেন আমার হাতে। কেসটা শুনলে সত্যি করুণা হয় ওয়াটসন। গত মরশুমে প্রথম আবির্ভাবেই সেরা সুন্দরী হিসেবে নাম করেছেন ইনি হলেন সেই লেডি ইভা ব্র্যাকওয়েল। দিন 15 মধ্যেই আর্ল অফ ডোভারকোটের সঙ্গে তার বিয়ে। ভদ্রমহিলার অবিবেচকের মতো লেখা কয়েকটি চিঠি এসে পড়েছে ওই পিশাচটার খপ্পরে। অবিবেচক ছাড়া আর কি বলবো বলো ওয়াটসন? চিঠিগুলো লেখা হয়েছিল গ্রাম অঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে। বিয়ে ভেঙে দেওয়ার পক্ষে ওই চিঠিগুলো এনাফ। মোটা টাকা না পেলে মিলভারটন ওগুলো পাঠিয়ে দেবে আর্লের কাছে। এখন আমার ওপর ভার পড়েছে তার সঙ্গে দেখা করে যতদূর সম্ভব ভালো শর্তের ভিত্তিতে বিষয়টা ফয়সালা করার। ঠিক সেই মুহূর্তে খটাখট শব্দের সঙ্গে ঘড়ঘড় আওয়াজ শুনলাম নিচে রাস্তার উপর। তাকিয়ে দেখি চমকালো একটা জুড়ি গাড়ি দাঁড়িয়ে নিচে। জোরালো বাতি দুটোর আলো ঠিকরে পড়ছিল ঘোড়া দুটোর অপূর্ব সুন্দর গাঢ় লালচে বাদামি রঙের পালিশ করা কাঁধের উপর থেকে। একজন পেয়াদা দরজা খুলে ধরলে এবং খর্বকায় হৃষ্টপুষ্ট এক পুরুষ নেমে এলো নিচে। লোকটার গায়ে রাশিয়ান অ্যাস্ট্রাখান অঞ্চলের লোমশ চামড়ার ওভারকোট। এক মিনিট পরেই ঘরে ঢুকলো সে। চার্লস অগাস্টাস মিলভারটনের বয়স 50 বছর হবে। ধীমান পুরুষের মতো মস্ত বড় সুগঠিত মাথা, গোল গাল, মাংসল, শুশ্রুবিহীন মুখ, ঠোঁটের কোণে যেন ফ্রেমে বাঁধানো অষ্টপ্রহরের হিমশীতল হাসি, আর চওড়া সোনার চশমার পিছনে একজোড়া তীক্ষ্ণ ধূসর চোখের উজ্জ্বল দীপ্তি। লোকটার হাবে ভাবে মিস্টার পিকউইক সুলভ হিতৈষণার ছাপ পাওয়া যায়, কিন্তু ছদ্মবেশেও সামান্য ত্রুটি থেকে গেছে। ফ্রেমে আটা নকল হাসি আর অশান্ত অন্তর্ভেদী চোখের সুকঠিন ঝিকিমিকির জন্য কণ্ঠস্বর মুখের মতোই মসৃণ পরিচ্ছন্ন। ঘরে ঢুকেই হৃষ্টপুষ্ট হাত বাড়িয়ে বিড়বিড় করে দুঃখ প্রকাশ করে এগিয়ে এলো সে। হাতটাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাথরের মতো কঠিন মুখে হোমস তাকালো তার দিকে। মিলভারটনের হাসি পড়ে গেল। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিমায় দুই কাঁধ ঝাঁকিয়ে ওভারকোটটা খুলে ফেলল সে। তারপর পরম যত্নে ভাঁজ করে চেয়ারের পেছনে রেখে আসন গ্রহণ করল
আমার দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলল সে। ডক্টর ওয়াটসন ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড মাই পার্টনার। বেশ বেশ মিস্টার হোমস, আপনার মক্কেলের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই এ কথা বললাম। আসলে একটা দুরূহ সমস্যা সম্পর্কে আলোচনা। ডক্টর ওয়াটসনের সম্বন্ধে আগেই তো সব শুনেছেন। তাহলে সরাসরি কাজের কথাই হোক। আপনি বলছেন লেডি ইভার তরফে আলোচনা করবেন আপনি। ভালো, তাহলে আমার শর্ত মেনে নেওয়ার অধিকারও নিশ্চয় তিনি আপনাকে দিয়েছেন। আপনার শর্তটা কি সেটা বলুন। হ্যাঁ, আমার শর্ত? আরে না না, শর্ত বলে লজ্জা দেবেন না। বলুন আমার অফার 7,000 পাউন্ডের। আর যদি তা না দেওয়া যায়? মাই ডিয়ার স্যার, দেখুন, আমার পক্ষে সে আলোচনা বড়ই বেদনাদায়ক। কিন্তু হ্যাঁ, 14 তারিখে টাকা না দিলে 18 তারিখে যে বিয়ে হবে না, এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। লোকটার অসহ্য হাসি আগের চাইতেও খুশি খুশি হয়ে ওঠে। কিছুক্ষণ চিন্তা করে হোমস, তারপর বলল, এমন অসম্ভব শর্ত আরোপ করছেন আপনি যে তা মেনে নেওয়া যায় না। চিঠিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে অবশ্য আমিও খানিকটা ওয়াকিবহল। আমার পরামর্শ অনুসারে কাজ করতে দ্বিধাবোধ করবেন না লেডি ইভা। সো আই উইল লেট হার নো, যাতে ভবিষ্যতে স্বামীর কাছে অকপটে তিনি সব খুলে বলেন, অ্যান্ড শি ডিপেন্ডস অন হিম। আরে, আপনি তো দেখছি আর্লকে একেবারেই চেনেন না। হোমসের মুখে পরাজয়ের চিহ্ন দেখে পরিষ্কার বুঝলাম আর্লকে চিনতে তারও বাকি নেই। সে বলল, চিঠিগুলোয় এমন কি ক্ষতিকর কথা আছে? বেজায় চনমনে চিঠিগুলো, প্রাণ রসে ভরপুর। দেখুন, আপনি যদি মনে করেন এই পত্রগুচ্ছ আর্লের হাতে সমর্পণ করলেই আপনার মক্কেলের স্বার্থ রক্ষা পাবে, তখন না হয় তাই করা যাবে। এবং সেক্ষেত্রে এই সামান্য লিপিকা কটা ফিরিয়ে আনার জন্য এতগুলো টাকা জলে দেওয়াও আপনার পক্ষে বোকামো। বলে দাঁড়িয়ে উঠে ভেড়ার চামড়ার লোমশ কোটে হাত দিল সে। রাগে অপমানে ছাইয়ের মতো পানসে হয়ে ওঠে হোমসের মুখ। হোল্ড অন মিস্টার চার্লস, ধীরে সুস্থে কাজ করা দেখছি আপনার ধাতেই নেই। এরকম ধরনের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে যাতে কোনো রকম কেলেঙ্কারি না ছড়ায়, সেই বন্দোবস্ত যেভাবেই হোক আজ আমাদের করতেই হবে। কিন্তু আবার আসন গ্রহণ করে মিলভার্টন। সে বলে, আমি জানতাম এদিকটাও আপনি ভাববেন। দেখুন, লেডি ইভা খুব একটা ধনবতী নন। 2,000 পাউন্ড দেয়া মানেই তার স্বল্প বিত্তের প্রায় সবটুকুই দিয়ে দেওয়া। আপনার দাবি দাওয়া মতো 7,000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তার নেই। কাজেই আমার অনুরোধ, আপনি অত চড়া দাম না হেঁকে ওই 2,000-এই চিঠিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। বিশ্বাস করুন, 2,000-এর বেশি একটা পাউন্ড দেওয়ার ক্ষমতাও লেডি ইভার নেই। এবার আরও একটু ছড়িয়ে পড়ে মিলভার্টনের হাসি। দুই চোখে ঝিকমিক করে ওঠে কৌতূহলের আলো। দেখুন মিস্টার হোমস, লেডি ইভার আর্থিক অবস্থা সম্বন্ধে আপনি যা বললেন তা আমার অজানা নয়। তবে কি জানেন একটা কথা, আপনিও এই বিষয়টা স্বীকার করবেন যে যে কোনো মহিলার জীবনে তার বিয়ের লগ্নটাই হলো সর্বোত্তম ক্ষণ। আর ঠিক এই সময় তার প্রতিটা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তার জন্য কিছু না কিছু করার আগ্রহ রাখে। এবার মামুলি উপহার দেওয়াটা অনেকেরই মনোপুত হয় না। তাই বলছিলাম কি, লন্ডনের সেরা সমাধান বা মাখন ভরা ডিশ উপহার দিয়ে যতটা না আনন্দ পাওয়া যাবে, তার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাওয়া যাবে সামান্য এই পত্রগুচ্ছটি দিলে। যা বললাম তা সত্যি। আপনার দাবি মতো অত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই বলছিলাম, ডোন্ট ওয়েস্ট দ্য ফিউচার অফ দ্যাট ইয়াং লেডি। এটা করে আপনার কোনো লাভই হবে না। যখন যা পাওয়া যাচ্ছে তখন তা নেওয়াই আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে, তাই নয় কি? ভুল করলেন মিস্টার হোমস, ভুল করলেন। হাটে হাঁড়ি ভেঙে দিলে
আমার লাভ বই লোকসান হবে না। এক্ষেত্রে লাভটা অবশ্য হবে পরোক্ষভাবে, এবং তা নিতান্ত সামান্য নয়। দেখুন মিস্টার হোমস, বর্তমানে 8-10টা এই ধরনের কেস হাতে রেখে পাকাচ্ছি, শুধু সুযোগ বুঝে কোপ মারবার অপেক্ষায়। একগুয়েমির কি কঠোর শাস্তি লেডি ইভাকে আমি দিয়েছি, এই খবরটা যদি তাদের মধ্যে একবার ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে আসবে। এ নজির যে একবার শুনবে, বেয়ারাপনা করার কল্পনাও সে আর মনে স্থান দিতে পারবে না। আমার পয়েন্টটা বুঝছেন তো? পকেট থেকে একটা নোট বই বার করে দেখতে দেখতে বলল মিলভার্টন। বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। ওয়াটসন, গো গো গো, ফলো হিম। বেরোতে দিও না ওকে ঘর থেকে, ঠিক আছে? এবার মশাই দেখান তো আপনার ওই নোট বইতে ঠিক কি কি লেখা আছে। ইঁদুরের মতো ক্ষিপ্র গতিতে ঘরের ধারে পিছলে গিয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল মিলভার্টন। মিস্টার হোমস বলতে বলতে কোটের সামনের দিকটা আমাদের দিকে ফেরাতেই চোখ পড়ল ভেতরের পকেট থেকে ঠেলে বেরিয়ে আসা একটা বড় রিভলভারের দিকে। আমিও আশা করেছিলাম এই রকম ধরনের মৌলিক একটা কিছু না করে আপনি ছাড়বেন না। এরকম কাণ্ড প্রায় হয়তো, কিন্তু করে কিছু লাভ হয় কি? আরে মশাই, আপনার বোঝা উচিত ছিল সশস্ত্র না হয়ে কোথাও যাই না আমি, এবং দরকার হলে গুলি চালাতেও মোটে দ্বিধা বোধ করব না। আর আইনের সমর্থন যে আমি পাব তা আপনিও জানেন আর আমিও জানি। আর তাছাড়া চিঠি সমেত নোট বই এখানে আনবো, এরকম ভ্রান্ত ধারণা আপনার কি করে হলো বুঝতে পারছি না। এরকম নিরেট মূর্খের মতো কাজ আমি অন্তত করি না। যাই হোক, এবার তো আমায় যেতে হবে জেন্টলম্যান। আসলে আজ রাতেই আরও 2-1টা ছোটোখাটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। হ্যামস্টারে ফিরে যেতেও তো সময় লাগবে। গুড বাই মিস্টার হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন। এক পা এগিয়ে এসে কোটটা তুলে নিল, তারপর রিভলভারের উপর হাত রেখে এগিয়ে গেল দরজার দিকে। আমি একটা চেয়ার তুললাম, কিন্তু হোমসকে মাথা নাড়তে দেখে আবার রেখে দিলাম যথাস্থানে। বাতাসে মৃদু মাথা ঠুকে হাসল মিলভার্টন, 2 চোখ নেচে উঠল কৌতুকে। তারপরেই বিদায় হলো সে। কয়েক মুহূর্ত পরেই তড়াম করে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম, এবং পরক্ষণেই গড় গড় শব্দে দূর হতে দূরে উধাও হয়ে গেল তার জুড়ি গাড়ি। ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে বুকের উপর চিবুক ঠেকিয়ে অপলক চোখে জ্বলন্ত অঙ্গারের পানে তাকিয়ে অনড় দেহে বসে রইল হোমস। পুরো আধ ঘন্টা কেটে গেল। নীরব নিশ্চল হয়ে ডুব দিয়ে রইল ও চিন্তার অতলে। তারপরে যেন উপায় স্থির হয়ে গেছে, এমনিভাবে তড়াক করে লাফিয়ে উঠে চলে গেল শোয়ার ঘরে। একটু পরেই ছোকরা বয়সের মজদুর সেজে হেলে দুলে ফতবাবুর মতো ঘরে ঢুকল। ছাগলদাড়ি নেড়ে বাতির শিখায় মাটির ধূপটা ধরিয়ে নিয়ে নেমে গেল রাস্তায়। অবশ্য যাওয়ার আগে বলে গেল, ওয়াটসন, আই উইল বি লেট টু কাম ব্যাক। রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার কৃশ মূর্তি। বুঝলাম, চার্লস অগাস্টাস মিলভার্টনের বিরুদ্ধে শুরু হলো তার অভিযান। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি অভিযানের অন্তে এমন বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে হবে আমাদের। বেশ কয়েকদিন ধরেই এই বেশেই আসা যাওয়া শুরু করলো হোমস। সে হ্যামস্টেডে যায় এবং সময়টা ভালোই কাটছে সেখানে। এছাড়া আর কোনো মন্তব্য শুনলাম না তার মুখে। কাজেই সে যে কী করছে তা আমিও জানতাম না। তারপর একদিন দুরন্ত ঝড়ের রাতে বাড়িতে ফিরে এলো হোমস। হাহাকার শব্দে দরজা জানলায় মাথা খুঁড়ে ফিরে যাচ্ছিল দুরন্ত হাওয়া। এই তার শেষ অভিযান। ছদ্মবেশ খসিয়ে আগুনের ধারে পা ছড়িয়ে বসে অভ্যেস মতো আপন মনে নিঃশব্দে প্রাণ খুলে হাসতে লাগলো বন্ধুবর।
ওয়াটসন, যদি বলি আমি বিয়ে করতে চলেছি তাহলে নিশ্চয়ই তা তুমি বিশ্বাস করবে না। নিশ্চয়ই না। শুনে চমকে যাবে ভায়া, আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে। হ্যাঁ? ও মাই ডিয়ার হোমস, কংগ্রাচুলেশনস। মেলবার্টনের বাড়ির ঝিয়ের সঙ্গে। সর্বনাশ, কি বলছো হোমস? আরে ভাই, আমার খবরের দরকার হয়ে পড়েছিল। কিন্তু সেই জন্য তো অনেক দূর গড়িয়েছো দেখছি। এছাড়া আর কোনো উপায় ছিল না ওয়াটসন। আমার নাম এসকট। জলের পাইপ, সিস্টার্ন ইত্যাদি সারানো মেরামতি আমার কাজ এবং আমার ব্যবসা। মানে ধরে নাও আমি একজন প্লাম্বার, এবং তার দিন দিন ফুলে ফেঁপে উঠেছে। প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে আমি হাওয়া খেয়েছি আর কথা বলেছি তার। কি মুশকিল, সেসব কথা তো বলাও যায় না। যাকে আমার যা যা দরকার আমি কিন্তু সবই পেয়ে গেছি। আমার হাতের তালুর সঙ্গে আমার যতখানি পরিচয় ঠিক ততখানি জেনে গেছি ওই মেলবার্টনের বাড়ির খুঁটিনাটি। কিন্তু হোমস, মেয়েটা? দুই কাঁধ ঝাঁকিয়ে ও বলল। মাই ডিয়ার ওয়াটসন, অত ভাবতে গেলে কি চলে? অবস্থা বুঝে ব্যবস্থা। বাজি যেরকম থাকবে হাতের তাসও ফেলতে হবে সেই রকম, তাই নয় কি? ও হ্যাঁ, ভালো কথা, দেয়ার ইজ অ্যানাদার গুড নিউজ। অভিসার পর্ব করতে গিয়ে এক প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী জুটিয়ে ফেলেছি। পেছন থেকে আমায় পেলে লোকটা নির্ঘাত আমার গলা কেটেই ছাড়বে। ওহ ওয়াটসন, হোয়াট আ বিউটিফুল নাইট। আজকের আবহাওয়া তোমার ভালো লাগছে? আমার কাজের পক্ষে খুবই উপযোগী আজকের এই ওয়েদার। ওয়াটসন, আজ রাতেই মেলবার্টনের বাড়ির শীতটা আমি কাটতে চাই। চলো চলো ওয়াটসন, গেট রেডি, বি কুইক। সান্ধ্য পোশাক পরলাম হোমস আর আমি। দেখলে মনে হবে যেন থিয়েটার দেখে বাড়ি ফিরছেন দুই ভদ্রলোক। অক্সফোর্ড স্ট্রিটে ভাড়াটে ঘোড়ার গাড়ি নিয়ে হ্যামস্টেডের এক ঠিকানায় এসে পৌঁছালাম। গাড়ির ভাড়া মিটিয়ে দিলাম এখানে। দারুণ ঠান্ডা পড়েছিল। কনকনে হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল যেন বরফের ছুরি কেটে কেটে যাচ্ছে মাংসের মধ্যে। ওভারকোটের বোতাম এঁটে নিলাম। তারপর ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে চললাম গন্তব্যস্থানের দিকে। হোমস বলল, ওয়াটসন, আজকের কাজটা কিন্তু একটু বিশেষ রকমের দুরূহ। হিসেবি বা হুঁশিয়ারি না হলে কিন্তু সাকসেসফুল হওয়া একদম সম্ভব নয়। মেলবার্টনের পড়ার ঘরে একটা সিন্দুকের মধ্যে থাকে ওই দলিল দস্তাবেজগুলো। পড়ার ঘরটা আবার তার শোয়ার ঘরের লাগোয়া একটা ঘর। কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে ওয়াটসন, জানো তো? নাদুস নুদুস খর্বকায় লোকেরা যখন টাকার কুমির হয় তখন তাদের যে অসুস্থ অভ্যাসটি থাকে, মেলবার্টনেরও কিন্তু সেটাই রয়েছে। অর্থাৎ বেজায় ঘুম কাতরে লোকটা। আমার প্রেমিকা আগাথার কাছে শুনলাম চাকর মহলে সবাই নাকি এই নিয়ে হাসাহাসি করে। সে একবার ঘুমোলে হলো, কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর ক্ষমতা আর কারণেই। মেলবার্টনের কাজকর্ম দেখার জন্য একান্ত অনুগত একজন সেক্রেটারিও আছেন। সেই ভদ্রলোক সারাদিন পড়ার ঘর ছেড়ে এক পাও নড়েন না। আর আমাদের আজকের এই নাইট এক্সকারশন শুধুমাত্র সেই কারণেই। এরপর লোকটার একটা বাঘা কুকুর আছে। সারা রাত বাগানে টহল দেয়াই হলো তার কাজ। গত দুরাত আগাতার সঙ্গে দেখা করার সময় সে চাবি দিয়ে রেখেছিল কুকুরটাকে। কাজেই আমি নির্বিঘ্নে যেতে আসতে পেরেছি। এই যে এই বাড়িটা, বাগানগুলো ওই বাড়িটারই, ওই বড় বাড়িটার। নাও নাও নাও, ফটক দিয়ে ঢুকে পড়ো। এবার ডাইনে মোড় নিয়ে দাঁড়ানো যাক লেরেল চোপের মধ্যে। নাও এই ধরো তো, মুখোশগুলো এইখানেই লাগিয়ে নেওয়া যাক, কি বলো? ওহ ওয়াটসন, হ্যাভ ইউ সিন? কোনো জানলা দিয়ে এই আলোর এতটুকু রশ্মি দেখা যাচ্ছে না। ইটস আ ওয়ান্ডারফুল প্ল্যান। একদম যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে দেখছি। কালো সিল্ক দিয়ে মুখ ঢাকার পর আমাদের দেখতে হলো দুটো অতি ভয়ঙ্কর নিশাচর প্রাণীর মতো। মার্জারের মতো নিঃশব্দ চরণে নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ঝিমিয়ে পড়া বাড়ির দিকে এগিয়ে গেলাম দুজনে। একদিকে দেখলাম টালির ছাউনি দেওয়া একটা বারান্দায় সারি সারি অনেকগুলো জানলা আর দুটো দরজা। ফিসফিস করে ওঠে হোমস, ওইটাই, দ্যাটস দ্য ওয়ান। ওইটাই শোয়ার ঘর, বুঝেছো ওয়াটসন? দরজা খুলতেই পড়ার ঘর। সবচেয়ে ভালো হতো যদি এই দরজাটা খুলতে পারতাম, বুঝলে? কিন্তু দরজার ওদিকে শুধু ছিটকিনি নয়, তালাও লাগানো আছে। কাজেই এদিক দিয়ে ঢুকতে গেলে শব্দটা একটু বেশি হবে।
লেটস ডু ওয়ান থিং, চলো এই দিক দিয়ে ঘুরে যাওয়া যাক। ওদিকে একটা কাঁচের তৈরি গাছপালা রাখার গ্রিন হাউস আছে, তার ভেতর দিয়ে বসার ঘরে যাওয়া যাক, চলো। সেখানেও তালা লাগানো, কিন্তু কাঁচের একটা গোল চাকতি কেটে ফেলে হাত গলিয়ে ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিল হোমস। পর মুহূর্তে ভেতরে এসে দরজা বন্ধ করে দিল সে, এবং ঠিক তখন থেকেই আইনের চোখে গুরু অপরাধ করা শুরু হলো আমাদের। সংরক্ষণশালার ভারী উষ্ণ বাতাসে আর বিদেশ থেকে আনা রকমারি চারাগাছের দম আটকানো সৌরভে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমাদের। অন্ধকারের মধ্যে আমার হাত চেপে ধরে দ্রুত এগিয়ে চলল হোমস। গুল্মের কিনারা দিয়ে যাওয়ার সময় পাতাগুলো ঘষতে যেতে থাকলো মুখের উপর। বহুদিনের সযত্ন অভ্যাসে অন্ধকারের মধ্যে দিয়ে দেখবার আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিল হোমস। এক হাতে আমার হাত আঁকড়ে অপর হাতে একটা দরজা খুলল সে। মনে হলো যেন একটা মস্ত ঘরে ঢুকেছি, এবং একটু আগেই কেউ সেখানে সিগার খেয়ে গেছে। আসবাবপত্রের মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলল হোমস, আর একটা দরজা খুলে আমাকে টেনে নিয়ে গেল ওই দিকে। দরজা বন্ধ করে দেওয়ার পর আমার হাত বাড়াতেই দেওয়াল থেকে ঝোলানো কতগুলো কোটের হাত ঠেকল। বুঝলাম যাতায়াতের পথে অর্থাৎ প্যাসেজে এসে পড়েছি। প্যাসেজ পেরিয়ে এসে হোমস অতি সন্তর্পণে ডান দিকের একটা দরজা খুলল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পেগে একটা প্রাণী ধেয়ে এলো আমাদের দিকে, আর আমার হৃৎপিণ্ডটাও ডিগবাজি খেয়ে উঠল গলার কাছে। কিন্তু পরক্ষণে যখন বুঝলাম প্রাণীটি চতুষ্পদ এবং একটি নিরীহ বেড়াল, তখন ইচ্ছে হলো জোরে হেসে উঠি। এই ঘরে আগুন জ্বলছিল চুল্লিতে, এবং এখানেও মন্তর বাতাসে ভাসছিল তামাকের ঘন ধোঁয়া। পা টিপে টিপে ঘরে ঢুকলো হোমস। আমি ভিতরে এলে পরে খুব আলতোভাবে দরজাটা বন্ধ করে দিল। এইটাই মিলভার্টনের পড়ার ঘর। অপর প্রান্তে একটা পর্দা ঝুলতে দেখে বুঝতে কষ্ট হলো না যে শোবার ঘরের প্রবেশপথ সেটা। জোরালো আগুনের আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমস্ত ঘরটা। দরজার কাছে চকচক করছিল একটা বৈদ্যুতিক সুইচ। আগুনের আলো থাকায় সুইচ টেপার আর দরকার হলো না। আগুনের চুল্লির একপাশে দেখলাম একটা ভারী পর্দা। বাড়ির ভেতরে ঢোকার আগে বাইরের দিকে ঠেলে বেরোনো যে জানলাটা দেখেছিলাম, এই পর্দা যে সেই জানলাকেই ঢেকে রেখেছে তা বুঝতে মোটো কষ্ট হলো না আমার। চুল্লির আরেকটা দিকে ছিল একটা দরজা। বাইরে থেকে দেখেছি এই দরজা খুললেই বারান্দায় পা দিতে হয়। ঘরের ঠিক কেন্দ্রে একটা ডেস্ক আর চকচকে লাল চামড়া মোড়া ঘুরন্ত চেয়ার। বিপরীত দিকে দেখলাম মস্ত বড় একটা বুককেস। ওপরে রয়েছে জ্ঞানের দেবী এনেথের মার্বেল পাথরের আবক্ষ প্রতিমূর্তি। কোণের দিকে বইয়ের আলমারি, আর দেওয়ালের মাঝামাঝি দাঁড়িয়ে একটা লম্বা সবুজ রঙের সিন্দুক। আগুনের আলো ঠিকরে পড়ছিল তার পালিশ করা তামার হাতলের ওপর থেকে। গুড়ি মেরে এগিয়ে গিয়ে একবার দেখে নিল হোমস। তারপর পা টিপে টিপে শোবার ঘরের দরজার কাছে গিয়ে ঘাড় কাত করে কান খাড়া করে রইল কিছুক্ষণ। কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না ভেতর থেকে। ইতিমধ্যে আমি ভাবলাম বাইরের দিকে দরজা দিয়ে উধাও হওয়ার ব্যবস্থাটা আগে থেকে সম্পন্ন করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাই দরজাটা পরীক্ষা করতে গেলাম আমি। গিয়ে তো আমি অবাক, দরজায় তালাও নেই। বাইরে থেকে একটু ঠেলা মারলেই খুলে যায়। হোমসের বাহু স্পর্শ করতেই সে মুখোশ পরা মুখ ফিরিয়ে নিয়ে তাকালো দরজার দিকে। তাকিয়ে চমকে উঠল। দেখলাম আমার মতো আশ্চর্য হয়ে গেছে সেও। কানের গোড়ায় মুখ এনে ফিসফিস করে ওঠে হোমস। ওয়াটসন, গতি খুব একটা সুবিধের মনে হচ্ছে না। বুঝতে পারছি না কি ব্যাপার। যাকে চলে যাক, উই ডু নট হ্যাভ এনি টাইম টু ওয়েস্ট। আমার কি কিছু করার আছে হোমস? আছে আছে, দরজার কাছে গিয়ে দাঁড়াও তুমি। কাউকে আসতে শুনলেই ভেতর থেকে চিটকিনিটা এঁটে দিও। তখন যে পথে এসেছি, উই উইল গেট ব্যাক থ্রু দ্যাট ওয়ে অনলি। যদি উল্টো দিক থেকে কেউ আসে, তাহলে কাজ শেষ হয়ে গেলে বারান্দার দরজা দিয়ে সরে পড়ব। আর তা যদি না হয় তাহলে পর্দাটার আড়ালে লুকোবো, বুঝলে তো? ঘাড় কাত করে জানালাম, বুঝেছি। তারপর দাঁড়ালাম দরজার সামনে। প্রথম একটু ভয় করছিল সত্যি, কিন্তু এখন সে ভয় কেটে গেছে।
বরং সর্ব অঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল এক অদ্ভুত তীব্র উল্লাসে। যতদিন আইনের রক্ষক ছিলাম কোনোদিন উপলব্ধি করতে পারিনি এ জাতীয় আনন্দ, শিহরণ। সেই রাতে, সেই প্রথম আইনের ভক্ষক হওয়ার পর আস্বাদ পেলাম তার। অভিযানের মহান উদ্দেশ্য প্রতিপক্ষের ক্রূর চরিত এবং এ কাজে যে নিঃস্বার্থ আর রমণীর স্বার্থরক্ষাকল্পে বিরচিত, এই টানটান জ্ঞানের সঙ্গে এসে মিশেছিল অ্যাডভেঞ্চার প্রিয়, স্পোর্টসম্যান সুলভ তীব্র আগ্রহ। অপরাধ সচেতন হওয়া তো দূরে থাক, বিপদের সম্ভাবনা যতই ঘনীভূত হয়ে উঠছিল ততই অসহ্য আনন্দে শিহরিত হয়ে উঠছিল আমার প্রতিটি লোমকূপ। যন্ত্রপাতির চামড়ার কেসটা খুলে ফেলল হোমস। তারপর দুরূহ অপারেশন করবার আগে সার্জেন্ট যেমন ধীর, শান্ত, বিজ্ঞানী সুলভ নিপুণ হাতে একটার পর একটা যন্ত্র বেছে তুলে নেয়, ঠিক তেমনই অভ্যস্ত সতর্কতায় তৎপর হয়ে উঠল সে। সিন্দুক খোলা যে তার বিশেষ শখ তা জানতাম, তাই এরকম একটা দানব সিন্দুকের সামনাসামনি হয়ে সে যে আনন্দে অধীর হয়ে উঠবে এতে আশ্চর্য কি? সিন্দুক তো নয়, যেন সোনালি আর সবুজ রঙের একটা ড্রাগন, যার জঠরে সঞ্চিত রয়েছে কত সুন্দরী মহিলার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবার উপাদান। কোটের হাতা গুটিয়ে নিয়েছিল হোমস, ওভারকোটটাকে খুলে রেখেছিল চেয়ারের ওপর। পূর্ণোদ্যমে কাজ শুরু হলো। দুটো ছেঁদা করা ড্রিল, একটা শীতকাঠি আর কয়েকটা খাঁজবিহীন চাবি বের করে রাখলো সে। অতর্কিত বিপদের জন্য তৈরি থেকে মাঝখানের দরজায় দাঁড়িয়ে আমি তাকাতে লাগলাম একবার এদিকে একবার ওদিকে। অবশ্য কেউ এসে পড়লে আমাদের করণীয় কি সে বিষয়ে আমার ধারণা খুব একটা পরিষ্কার ছিল না। প্রায় আধ ঘন্টা মতো তন্ময় হয়ে রইল হোমস, নিবিড় উৎসাহ নিয়ে একটার পর একটা যন্ত্র তুলে নিয়ে ট্রেনিং পাওয়া কারিগরের মতো বেশ শক্ত আর নিপুণ হাতে কাজ করে চলল সে। অবশেষে শুনলাম একটা ক্লিক শব্দ। চওড়া সবুজ দরজা ঘুরে গেল কবজার ওপর। ভেতরে দেখতে পেলাম অনেকগুলি কাগজের প্যাকেট, প্রত্যেকটা প্যাকেট সুতো দিয়ে বাঁধা, শিলমোহর করা এবং ওপরে নাম, ধাম, সংখ্যা লেখা। একটা প্যাকেট হোমস তুলে নিল, কিন্তু আগুনের চঞ্চল আলোয় ওপরের লেখা পড়া সম্ভব হলো না। ইলেকট্রিক আলো জ্বালাও বিপজ্জনক, কেননা পাশের ঘরেই ঘুমোচ্ছে মিলভার্টন স্বয়ং। তাই চোরা লণ্ঠনটা ঢেকে আনলো সে। তারপরই আচম্বিতে থমকে গেল, উৎকর্ণ হয়ে কি যেন শুনল এবং পর মুহূর্তেই সিন্দুকের পাল্লা ঘুরিয়ে বন্ধ করে দিয়ে কেসটা সে হাতে তুলে নিল। দ্রুত হাতে যন্ত্রপাতি কোটের পকেটে ঠেসে তীর বেগে লুকিয়ে পড়ল জানলার পর্দার পিছনে। যাবার সময় আমাকেও ইঙ্গিতে সরে আসতে বলল সে। ওর পাশে গিয়ে দাঁড়ানোর পরেই শুনতে পেলাম শব্দ। তীব্র অনুভূতি দিয়ে অনেক আগে এই শব্দ শুনে হুঁশিয়ার হয়ে গিয়েছিল হোমস। বাড়ির মধ্যে কোথায় যেন একটা আওয়াজ শোনা গেল। অনেক দূরে যেন দড়াম করে বন্ধ হলো একটা দরজা। তারপর শুনলাম অস্পষ্ট চাপা গজগজানির পরে থপ থপ কে যেন অতি দ্রুত কিন্তু অতি মেপে মেপে পা ফেলে এগিয়ে আসছে এদিকে। ঘরের বাইরের প্যাসেজে এসে গেল থপ থপ শব্দটা। তারপর থমকে গেল দরজার সামনে, খুলে গেল দরজা। সুইচ টেপার ঘটার শব্দ, তপ করে জ্বলে ওঠে ইলেকট্রিকের আলো। আবার বন্ধ হয়ে গেল দরজা। কড়া সিগারেটের কটু গন্ধ ভেসে এলো নাসারন্ধ্রে। তারপর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কয়েক গজের মধ্যেই পায়ের শব্দ ক্রমাগত আসা যাওয়া করতে লাগলো ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এরপর থেমে গেল শব্দ। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনলাম চেয়ারে, তালা লাগানোর ক্লিক শব্দ এবং কাগজপত্র নাড়াচাড়া করার খসখস আওয়াজ। এতক্ষণ উঁকি মারার সাহস হয়নি আমার। এবার বুক ঠুকে পর্দা জোড়া সামান্য ফাঁক করে দিয়ে তাকালাম বাইরে। কাঁধের ওপর হোমসের কাঁধের চাপ পড়ায় বুঝলাম হোমসও উঁকি মারার লোভ সামলাতে পারেনি। ঠিক সামনে আমাদের নাগালের মধ্যেই একটা চওড়া গোলাকার পিঠ। আমাদের দিকে পেছন করে বসে আছে স্বয়ং মিলভার্টন। বুঝলাম আগাগোড়া তার গতিবিধি হিসেব করতে ভুল করেছি আমরা। শোবার ঘরে একেবারেই আসেনি সে। ধূমপান করার বা বিলিয়ার্ড খেলার ঘরে এতক্ষণ বসেছিল। ঘরটা বাড়ির দূর প্রান্তে হওয়ায় আলোকিত জানলাগুলো আমাদের চোখ এড়িয়ে গিয়েছে। চোখের সামনে দেখলাম ওর চ্যাটালো ধূসর আর চকচকে টাক। দুপা টান টান করে ছড়িয়ে দিয়ে
লাল চামড়া মোড়া চেয়ারের পিছনে নিজেকে একেবারে ছেড়ে দিয়েছিল সে। মুখ থেকে কোণ করে বেরিয়ে আসছিল লম্বা একটা কালো সিগার। পরনে ধূমপান করবার সময় পরার উপযুক্ত কারুকার্য করা আধাসামরিক স্মোকিং জ্যাকেট। জ্যাকেটের রং ফরাসি দেশের ক্ল্যারেট মদের মতো লাল, কিন্তু কলারটা কালো কুচকুচে মখমলের। এক হাতে আইন সংক্রান্ত একটা দীর্ঘ দলিল নিয়ে অলসভাবে পড়ছিল সে, আর ঠোঁটের ফাঁক থেকে একটার পর একটা ধোঁয়ার বলয় ছুঁড়ে দিচ্ছিল শূন্যে। আয়েশ করে জাঁকিয়ে বসার ভঙ্গিমা দেখে মনে হলো না খুব তাড়াতাড়ি প্রস্থান করবার ইচ্ছা আছে তার। অন্ধকারের মাঝে অনুভব করলাম আলতো করে আমার হাত ধরে মৃদু ঝাঁকানি দিল হোমস। পরিস্থিতি যে এখনও তার আয়ত্তের বাইরে যায়নি এবং এখনও নিরুদ্বেগ তার অন্তর, সুতরাং আমারও উচিত সাহসে বুক বাঁধা। ঠিক এই কথাগুলো যেন হাত ঝাঁকিয়ে বোঝাতে চাইল সে, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছিলাম তা নিশ্চয়ই সে দেখতে পায়নি। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তা দেখতে পাওয়া সম্ভবও ছিল না। তাড়াহুড়ো করে বন্ধ করায় সিন্দুকের দরজা পুরোপুরি বন্ধ হয়নি এবং যে কোনো মুহূর্তে তা মিলভার্টনের চোখে পড়তে পারে। কাজেই মনে মনে আমি তৈরি হয়ে রইলাম। যে মুহূর্তে বুঝবো মিলভার্টন দেখতে পেয়েছে আধবন্ধ দরজাটা এবং শক্ত হয়ে উঠেছে তার দেহ, ঠিক সেই মুহূর্তে গোপন স্থান থেকে এক লাফে বেরিয়ে এসে আমার ওভারকোটটা ওর মাথার উপর ছুঁড়ে দিয়ে জাপটে ধরে কাবু করে ফেলবো তাকে। তারপর যা করার হোমসই করবে। কিন্তু একবারও চোখ তুলে তাকালোও না মিলভার্টন। অলস মন্থর ভঙ্গিমায় পাতার পর পাতা উল্টে চলল। বুঝলাম নিবিড় আগ্রহে আইনবিদের যুক্তিস্রোতে গা ভাসিয়েছে ও। ভেবেছিলাম দলিলটা পড়া শেষ এবং হাতের সিগার পুড়ে ছাই হলে শোয়ার আয়োজন করবে সে, কিন্তু এ দুটোর একটারও অন্তে পৌঁছানো হলো না। বরং তার আগেই ঘটল এক আশ্চর্য ঘটনা এবং আমাদের চিন্তাধারাও আচমকা গতি পরিবর্তন করে ছুটল সম্পূর্ণ ভিন্ন আর একদিকে। বেশ কয়েকবার মিলভার্টনকে ঘড়ির দিকে তাকাতে দেখেছিলাম আমি। একবার তো অধীরভাবে উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। রাত দুপুরে যে তার সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে এ ধারণা আমার মাথায় একবারও আসেনি। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো আমার কানে। মিস্টার মিলভার্টন। কাগজপত্র ডেস্কের উপর ফেলে দিয়ে শক্ত হয়ে বসলো মিলভার্টন। আবার শোনা গেল শব্দটা, মিস্টার মিলভার্টন, মিস্টার মিলভার্টন। তারপরেই দরজার উপর আলতোভাবে টোকা মারার আওয়াজ। দাঁড়িয়ে উঠে দরজা খুলে দিল মিলভার্টন। কেন? আমাদের তা দেখার দরকার নেই। নিয়তির দণ্ড নেমে এসেছে। তারপর তড়িত স্বরে বলল, প্রায় আধ ঘন্টার মতো দেরি হয়েছে তোমার। অর্গল মুক্ত দরজা আর মিলভার্টনের রাত্রি জাগরণের অর্থ সুস্পষ্ট হয়ে গেল নিমেষের মধ্যে। স্ত্রীলোকের বেশভূষার মৃদু খসখস শব্দ শোনা গেল। মিলভার্টন আমাদের দিকে ফিরতে ফিরতে পর্দার ফাঁকটা বন্ধ করে দিয়েছিলাম আমি। এবার সাহস করে আবার ফাঁক থেকে উকি মারলাম বাইরে। আসন গ্রহণ করে বসেছিল মিলভার্টন। ঠিক আগের মতোই সিগারটাকে আলগোছে ধরে রেখেছিল ঠোঁটের কোণে। ডগাটা মুখ থেকে কোণ করে বেরিয়ে এসেছিল বাইরে। ঠিক তার সামনেই বিদ্যুৎ বাতির প্রখর আলোয় দাঁড়িয়েছিল ছিপছিপে লম্বা চেহারার একটি কালো বরণ স্ত্রীলোক। অবগুণ্ঠনে ঢাকা তার মুখ, চিবুক অবধি ঝুলছিল বৈধব্যসূচক আলখাল্লা। ঘন ঘন এবং দ্রুত শ্বাস প্রশ্বাস বইছিল তার নমনীয় বড়তনুর প্রতিটি ইঞ্চি কেঁপে কেঁপে উঠছিল প্রবল আবেগে। মিলভার্টন বলল, মাই ডিয়ার, তুমি তোমার রাতের বিশ্রাম নষ্ট করে দিলে। যাই হোক, ঘুম না হওয়ার উপযুক্ত মূল্য আশা করি তুমি দিতে পারবে। অন্য কোনো সময় তোমার আশা সম্ভব হয় না বুঝি? ঘাড় নাড়ল স্ত্রীলোকটি। বেশ বেশ, না আসতে পারলে এসো না। কাউন্টিসের শাসন যদি এতই কড়া বলে মনে করো, তাহলে তাকে শায়েস্তা করার এই হলো সুযোগ। আরে কি মুশকিল, এত কাঁপছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তো চাই, সামলে নাও নিজেকে। এবার এসো, কাজের কথা কিছু হোক। ডেস্কের ড্রয়ার থেকে একটা চিরকুট বার করলো মিলভার্টন। দেখো, তুমি লিখেছ এমন 5খানা চিঠি তোমার হাতে এসেছে যা কাউন্টিসের দ্য অ্যালবার্টকে সংকটে ফেলার পক্ষে যথেষ্ট। আর চিঠিগুলো তুমি বিক্রি করতে চাও, আর আমি কিনতে চাই। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই।
এখন শুধু দামটা করে নেওয়া। কিন্তু হ্যাঁ, চিঠিগুলো আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। নমুনা যদি সত্যিই সত্যি ভালো হয়। কি সর্বনাশ! আপনি? একটি কথাও না বলে অবগুণ্ঠন তুলে ফেলেছিল স্ত্রীলোকটি। চিবুকের ঠিক উপর থেকে আলখাল্ল খসে পড়েছিল বুকের উপর। মিলভার্টনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে যাকে দেখলাম, তার বর্ণ মলিন হলেও তিনি সুশ্রী। সুগঠিত মুখে হুকের মতো ভেঁকানো নাক, ঘন কালো ধারালো ভুরু যুগল, ঝকমকে কিন্তু সুকঠিন একজোড়া চোখ, আর অবঙ্কিম পাতলা অধরষ্ঠে সর্বনাশা হাসি। চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন ভদ্রমহিলা, হ্যাঁ, আমি। যার জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বেলেছেন, আমি সেই মেয়েটি। বুকের মধ্যে হাত ঢুকিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন মহিলাটি। পাতলা অধরষ্ঠে খেলা করতে লাগলো সেই ভয়ানক বিষাক্ত হাসি। আমার জীবন যেভাবে ধ্বংস করেছেন, সেভাবে আর কোনো জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বালাতে পারবেন না। আমার বুক যেভাবে ভেঙেছেন, সেভাবে আর কোনো বুক আপনি ভাঙতে পারবেন না। পৃথিবীর বুক থেকে আমি মুছে দেব একটা অতি বিষাক্ত বস্তুর অস্তিত্ব। এই নাও কুকুর কোথাকার। আরেকটা। বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বার করে মিলভার্টনের দেহের উপর একটার পর একটা গুলি খালি করে চললেন মহিলাটি। নলটা রইল মিলভার্টনের শার্ট থেকে 2 ফুটের মধ্যে। কুচকে সরে গেল সে, উপুর হয়ে পড়ল টেবিলের উপর, আর ভীষণভাবে কাশতে থাকলো কাগজগুলো হাঁকড়ে ধরে। তারপর টলতে টলতে উঠে দাঁড়িয়ে আর একটা গুলি খেয়ে গড়িয়ে পড়ল মেঝের ওপর। শেষ করে ফেললো আমায়। আর্তস্বরে চেঁচিয়ে উঠল সে। পরক্ষণে নিস্পন্দ হয়ে গেল তার দেহ। নিবিষ্ট চোখে তার দিকে তাকিয়ে রইলেন মহিলাটি। তারপর চিত হওয়া মুখের উপর রগড়ালেন জুতোর হিল। আবার তাকালেন, কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তারপর খসখস শব্দ শুনলাম। হু হু করে ওঠা রাতের হাওয়া ঢুকে পড়ল উত্তপ্ত ঘরের মধ্যে, আর উধাও হয়ে গেলেন প্রতিহন্তা বাইরের অন্ধকারে। আমরা চেষ্টা করলেও লোকটার অদৃষ্টের লিখন খণ্ডাতে পারতাম না। কিন্তু যখন মহিলাটি গুলির পর গুলি ছুঁড়ে যাচ্ছিলেন মিলভার্টনের কুচকানো দেহের মধ্যে, তখন আমি লাফিয়ে বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু হোমসের হিমশীতল কঠিন হাতে আমার কবজি চেপে ধরে আটকে রাখল। ওর ওই দৃঢ় মুঠির অর্থ বুঝলাম আমাকে সংযত রাখার পেছনে তার যুক্তি নির্ভর বিতর্ক। যে অবস্থায় হোক না কেন, কুচক্রী শয়তানের আমাদের আসার উদ্দেশ্য অন্য, এবং চোখের সামনে যাই হয়ে যাক না কেন, কর্তব্য ভুললে চলবে না। মহিলাটি ঘর থেকে ঝড়ের মতো বেগে বেরোতে হোমস দ্রুত অথচ নিঃশব্দ পদক্ষেপে পৌঁছালো অন্য দরজায়। চাবি ঘুরিয়ে তালা এঁটে দিল সে। ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে কণ্ঠস্বর আর ধাবমান পায়ের শব্দ শুনলাম। গুলি ছোড়ার আওয়াজে জেগে উঠেছে বাড়ির প্রত্যেকে। ধীর শান্ত অবিচল হাতে সিন্দুকটা খুলে ফেলল হোমস। 2 হাতে এক বোঝা চিঠির তাড়া নিয়ে ফেলে দিল আগুনে। তারপর আবার ফিরে এলো সে, আবার নিল একটা বোঝা, ফেলে দিল আগুনে। কয়েকবারের চেষ্টাতেই শূন্য হয়ে গেল সিন্দুকের উদর। বাইরে থেকে কে যে দরজার হাতল ঘুরিয়ে চিৎকার করে উঠল, চকিত চোখে চারিদিকে দেখে নিল হোমস। মিলভার্টনের মৃত্যুদূত চিঠিটা রক্তে মাখামাখি হয়ে পড়েছিল টেবিলের উপর। সেটাও দাও দাও আগুনে ফেলে দিয়ে এলো হোমস। তারপর বাইরের দরজা থেকে চাবিটা খুলে নিয়ে আমার সাথে বেরিয়ে এসে বাইরে থেকে চাবি ঘুরিয়ে তালা এঁটে দিল। আরে এদিকে খেলেই তো বাগানের দেওয়ালটা টপকাতে পারবো। এসো তো, এদিক দিয়ে এসো। এত তাড়াতাড়ি যে সমস্ত বাড়ি সজাগ হয়ে উঠবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পেছনে ফিরে দেখি আলোয় আলোয় ঝলমল করছে এত বড় বাড়িটা। সামনের দরজা খোলা, কয়েকজন লোক ছুটেছিল বাগানের দিকে। বহু লোকের হাঁকডাকে সাড়া পড়ে গিয়েছিল বাগানে। আমরা যেই বারান্দা থেকে বেরিয়েছি, একজন তো পাকড়াও পাকড়াও করে চেঁচাতে চেঁচাতে ছুটে এলো পিছু পিছু। সমস্ত বাগানটা যেন হোমসের নখদর্পণে। একটা ছোট চারাগাছের ক্ষেতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে তীর বেগে এগিয়ে চলল সে। আমি আঠার মতো লেগে রইলাম তার পেছনে, আর পেছনে হাঁপাতে হাঁপাতে সমানে ছুটে চলতে লাগলো আমাদের অনুসন্ধানকারী। তারপর গতিরুদ্ধ হয়ে গেল 6 ফুট একটা লম্বা উঁচু পাঁচিলের সামনে। হোমস কিন্তু অবলীলাক্রমে লাফিয়ে উঠে পড়ল এবং পরক্ষণে নেমে এলো ও পাশে। লাফিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে ও পিছন থেকে চীনে জোকের মতো একটা লোক সজোরে আঁকড়ে ধরলো আমার গোড়ালি।
লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে হাঁকপাক করে কোনো রকমে উঠে পড়লাম ঘাসে ঢাকা ওপরের অংশে। পরক্ষণে মুখ থুবড়ে পড়লাম ওদিকে একটা ঝোপের মধ্যে। আহ! পলকের মধ্যে আমাকে টেনে দাঁড় করিয়ে দিল হোমস। এরপর দুজনে টেনে দৌড়ালাম হ্যামস্ট্রিড হিথের বিস্তীর্ণ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। প্রায় মাইল দুয়েক ছোটার পর হোমস দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে রইল কিছুক্ষণ। নিথর নিস্তব্ধতায় ঝিমিয়ে গিয়েছিল পেছনকার পথ। চিনে জোকের মতো পিছু নেওয়া লোকটার চোখে শেষ পর্যন্ত ধুলো দেওয়া গেছে এবং আমরা এখন নিরাপদ। এই আশ্চর্য অভিজ্ঞতা লাভের পরের দিন সকালে ব্রেকফাস্ট শেষে পাইপ মুখে ধূমপান করছি, ঠিক এমন সময় স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড খুব গম্ভীরভাবে চিন্তামগ্ন মুখে আমাদের বসার ঘরে ঢুকলো। গুড মর্নিং মিস্টার হোমস, ব্যস্ত আছেন নাকি? সে একটু ব্যস্ত ঠিকই, কিন্তু তোমার কথা শোনার মতো সময় আমার আছে। ওয়েল, হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটা অত্যন্ত আশ্চর্য ইনভেস্টিগেশনে আমাদের সাহায্য করতে পারবেন, এই আশাতেই এসেছিলাম। গত রাতে হ্যামস্ট্রিডে ঘটেছে ঘটনাটা। সর্বনাশ! কী ব্যাপার শুনি? খুন, অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। আমি জানি এসব ব্যাপারে আপনি কতখানি উৎসুক, তাই বলছিলাম দয়া করে যদি অ্যাপেলডোর টাওয়ারে আপনার পায়ের ধুলো দিয়ে আপনার মূল্যবান পরামর্শের সুযোগ নিতে দিতেন আমাদের, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হতাম। খুনটা মোটেই সাধারণ নয়। এই মিলভার্টন লোকটার ওপর বেশ কিছুদিন নজর রেখেছিলাম আমরা। আপনাকেই শুধু বলছি, লোকটা একটা আস্ত শয়তান। ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে অনেক কাগজপত্র রেখে দিত নিজের কাছে। এই ধরনের সবকটা কাগজই পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। মূল্যবান কোনো জিনিসই খোয়া যায়নি। কাজেই আমাদের অনুমান আততায়ীরা সম্ভ্রান্ত ঘরের পুরুষ এবং তাদের মুখ্য উদ্দেশ্যই ছিল এই ধরনের সামাজিক কেলেঙ্কারিকে বন্ধ করা। আততায়ীরা? চেঁচিয়ে ওঠে হোমস। ইউ মিন টু সে কালেকটিভ নাউন? হ্যাঁ, দুজন এসেছিল, আর একটু হলেই হাতে নাতে ধরা পড়তো। পায়ের ছাপ পেয়েছি, চেহারার বর্ণনাও পেয়েছি, এবং পিছু নিয়ে পাকড়াও করাও খুব একটা অসম্ভব হবে না। প্রথম লোকটা একটু বেশি রকমের চটপটে, দ্বিতীয় লোকটার পায়ের গোড়ালি চেপে ধরেছিল ওই বাগানের মালি। সামান্য ধস্তাধস্তি করেই পগার পার হয় সে। মাঝারি আকারের, বেশ শক্ত সমর্থ চেহারা লোকটার, চৌকো চোয়াল, পুরু ঘাড়, গোঁফ আছে এবং চোখ দুটো ঢাকা ছিল কালো মুখোশে। খুবই অস্পষ্ট বর্ণনা। আরে, আমাদের ওয়াটসনের চেহারাও তো ঠিক ওই রকমই। তা অবশ্য ঠিকই বলেছেন। বর্ণনার সঙ্গে ডক্টর ওয়াটসনের চেহারার খাপ প্রায় খেয়েই যাচ্ছে। আমি একবার শার্লকের মুখের দিকে তাকালাম। হোমস বলল, লেস্ট্রেড, মনে হচ্ছে না এই যাত্রায় আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারব। আসলে ব্যাপারটা কি জানো, এই মিলভার্টন লোকটাকে আমিও জানতাম। লন্ডনের সবচেয়ে বিপজ্জনক লোকেদের মধ্যেই তাকে আমি স্থান দিয়েছিলাম। অ্যান্ড আই বিলিভ এই সংসারে এমন কিছু অপরাধ আছে যাদেরকে আইন স্পর্শ করতে পারে না। কাজী প্রকারান্তরে ব্যক্তিগত প্রতিহিংসা অনুমোদন করা এসব ক্ষেত্রে সম্ভব নয়। তর্ক করে লাভ নেই। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। ভিকটিমের জন্য না হলেও অন্তত মার্ডারারদের জন্য রইল আমার সহানুভূতি। এই কেসে আমি আর নাক গলাবো না। নো, নেভার এভার এগেইন। অগত্যা, আর কি বলি। আজ তাহলে উঠি, মত পাল্টালে আমাদের জানাবেন। শিওর লেস্ট্রেড, শিওর। গুড বাই ফর নাও। ওকে, গুড বাই মিস্টার হোমস। গুড বাই ডক্টর ওয়াটসন। যে শোচনীয় দৃশ্য চোখের সামনে দেখলাম সে সম্বন্ধে হোমস আমাকে একটা কথাও বলেনি, কিন্তু সারাটা সকাল তাকে খুব চিন্তামগ্ন দেখলাম। শূন্যগর্ভ দৃষ্টি আর নিবিড় তন্ময়তা দেখে মনে হলো সে যেন একাগ্র মনে হারিয়ে যাওয়া কিছুকে স্মরণ পথে আনার চেষ্টা করছে। লাঞ্চ খেতে বসে অর্ধেক এগিয়েছি, এমন সময় আচমকা তড়াক করে লাফিয়ে উঠল সে। তারপরেই চিৎকার, সর্বনাশ! হেই, পেয়েছি! এই টুপি নাও, টুপি নাও, এসো আমার সঙ্গে এসো। লম্বা লম্বা পা ফেলে যথাসম্ভব দ্রুত গতিতে ও বেকার স্ট্রিট পেরিয়ে এসে অক্সফোর্ড বরাবর গিয়ে পড়ল রিজেন্ট সার্কাসে। এখানে বাঁদিকের একটা দোকানের জানলায় সাজানো ছিল ওই সময়কার বহু খ্যাতনামা ব্যক্তি আর সুন্দরীদের ফটোগ্রাফ। হোমসের দৃষ্টি নিবদ্ধ ছিল একটা ছবির উপর। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম
রানীর মতো গরবিনী এক মহিলার ফটোগ্রাফ, পরনে রাজসভার পরিচ্ছদ, সুগঠিত মাথায় মস্ত হীরের টায়রা, আভিজাত্য যেন ঠিকরে পড়ছিল তার সর্ব অঙ্গে। হুকের মতো সুচারু বঙ্কিম নাকে, ধারালো ভুরুযুগলে, পাতলা অধরষ্ঠে আর ছোট কিন্তু দৃঢ় থুতনিতে। তারপরেই শ্বাসরুদ্ধ হয়ে এলো আমার। যুগ যুগ ধরে সম্মানিত সুপ্রাচীন উপাধিটা দেখেই বুঝলাম কার স্ত্রী ছিলেন ইনি। অভিজাত মহলে শ্রেষ্ঠ এই সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম কেই বা না জানে। হোমসের চোখে চোখ রাখতেই ও ঠোঁটে আঙুল চাপা দিয়ে আমাকে নিয়ে সরে এলো জানলার সামনে থেকে। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন। শার্লক হোমসের ভূমিকায় সম্বুদ্ধ, ডক্টর ওয়াটসন এবং গল্প পাঠে শুভময়। চার্লস অগাস্টাস মিলভার্টনের ভূমিকায় সম্রাট, ইন্সপেক্টর লেস্ট্রেটের ভূমিকায় আমি অঙ্কিত, আগন্তুক মহিলার ভূমিকায় আকাঙ্ক্ষা। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা, পরিচালনা এবং অ্যাডাপশানে আমি অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ডিজাইনিং শুভদীপ। সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটসের জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।